মুরলীধর নামের একটা গ্রাম ছিল, যেখানে দুজন বাচ্চা সাহিল আর প্রধুন একজন বুড়ো বাবার কাছে বসেছিল, আর ওই বাবা ওদের গল্প শোনাচ্ছিলেন। মুরলীধর গ্রাম থেকে যুক্ত হয়ে একটা সাগরে একটা লুকানো গ্রাম রয়েছে, যেটা একদম মহাসাগরের মাঝামাঝি অবস্থায়। ওখানকার গ্রামে আমাদের তোমাদের মতনই লোকজন থাকে, আর ওখানকার বাড়িঘর মাছ দিয়ে তৈরি করা রয়েছে। কি সত্যি ওখানকার বাড়িঘর মাছ দিয়ে তৈরি করা হয়েছে? হ্যাঁ, ওখানকার বাড়িঘর মাছ দিয়েই তৈরি করা হয়েছে। আর ওখানেও এই গ্রামের মতন প্রধান আর জমিদার বাবুরা থাকেন, সবকিছুই রয়েছে ওখানে। বিশ্বাস হচ্ছে না বাবা, ওখানে সাগরের মাঝামাঝি কোনো গ্রাম হতে পারে, সেটা আমি কি করে মানবো? এই কথাটা তো একদমই ঠিক। তুমি চাইলে ওখানে গিয়ে দেখতে পারো। আমরা ওখানে যেতে পারি? হ্যাঁ, অবশ্যই যেতে পারো, যদি তোমার মধ্যে সাহস আর ক্ষমতা থাকে তবে। যখন আমি বড় হয়ে যাব তখন আমি অবশ্যই ওই মাছেদের গ্রামে যাব। তুমি যদি যেতে চাও তাহলে যাও, আমি তো যাব না। সেটা তো সময়ই বলে দেবে, কারণ আমি যখন যাব তখন তোমারও তো এসব মনে থাকবে না, দেখে নিও। 18 বছর পর সাহিল একদিন প্রধুনকে সমুদ্রের কাছে ডাকলো, আর একটা নৌকো তৈরি রেখেছিল। প্রধুন সাহিলের কথাতে সেখানে এসে পৌঁছালো। কি হয়েছে সাহিল, আজকে আমাকে এখানে কেন ডাকলি তুই? ওই গল্পটা তোর মনে আছে কি? কোন গল্পটা? আরে ওই বুড়ো বাবা যে আমাদের সবসময় গল্প শোনাতেন না, যখন আমরা ছোট ছিলাম। আরে ওই গল্পটা শোনাতো না, যে ওইখানে সাগরে নাকি একটা গ্রাম আছে, যেখানে আমাদের মতনই লোকজন থাকে, আর ওদের বাড়িঘর নাকি মাছেদের মতন দেখতে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। 1 মিনিট, কিন্তু তোর হঠাৎ করে এই গল্পের কথা মনে পড়লো কেন? হ্যাঁ, আর আমরাই বা এই মুহূর্তে এখানে কেন? হ্যাঁ সাহিল, তুই কি করার কথা ভাবছিস বলতো? শোন, আমি তোকে বলেছিলাম না, যখন আমি বড় হব তখন আমি ওখানে অবশ্যই যাব, আর তোকে তো আমার সঙ্গে যেতেই হবে। না ভাই না, আমি যাব না। আরে ওটা একটা মিথ্যে গল্প ছিল ভাই। তুই আমার সাথে যাচ্ছিস, আমার বন্ধুত্বের দিব্যি রইল। আরে বন্ধুত্বের দিব্যি দিস না ভাই, প্লিজ। আয় বসে পড় নৌকোয়। প্রধুন সাহিলের নৌকায় বসে গেল, আর দুজনে মহাসাগরে মাছের গ্রামকে খোঁজার জন্য বেরিয়ে গেল। মহাসাগরে ওরা অনেক গভীর অবধি চলে গেল, এত দূরে চলে গেল যে ওরা দূর দূর অবধি কোনো কিনারা দেখতে পেল না। এতে ভয় পেয়ে গিয়ে প্রধুন বলল, সাহিল, আমরা একটু বেশি ভেতরে চলে আসিনি তো আবার? আরে এখন আমরা কোথাও তীর পর্যন্ত দেখতে পাচ্ছি না, চ আমরা ফিরে যাই। না না, আরে না মানে এটা আবার কি? হ্যাঁ, আরে আমরা ফিরে যেতে পারি না, কারণ আমি রাস্তাই ভুলে গেছি। কি? এখন আমাদের কাছে আর কোনো উপায় নেই, শুধুমাত্র ওই মাছেদের গ্রামটাকে খোঁজা ছাড়া, না হলে মৃত্যু আমাদেরকে খুঁজে নেবে। তাহলে তুই এত হাসছিস কেন বলতো? আরে তুই ভয় পাস না নাকি? একেবারেই না, কারণ আমি নিজেকে আর তোকে এমন একটা সিচুয়েশনে রেখে দিয়েছি, যদি আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে না পারি তাহলে মরেই যাব। আর এরকম পরিস্থিতিতেই তো লোকেরা নিজের উদ্দেশ্যে সফল হয়। হে ঈশ্বর, কি ভেবে আপনি আমাকে এরকম একটা মানুষের সাথে বন্ধুত্ব করিয়ে দিলেন? সাহিল আর প্রধুন এখন শুধু লাঠি চালাতে চালাতে মহাসাগরের আরো ভেতরে চলে গেল। হঠাৎ সাহিল কিছু একটা দেখতে পেল। প্রথম প্রথম, তুমি কি দেখতে পাচ্ছ যেটা আমি দেখতে পাচ্ছি? ওই দেখো, একটা জায়গা রয়েছে যেখানে বড় বড় মাছ রয়েছে। কি এটা আবার সেই গ্রামটাই নয় তো, যার কথা ওই বুড়ো বাবা আমাদেরকে বলতো? হ্যাঁ, এটা তো সেই গ্রামই। এই হলো সেই মাছের গ্রাম। তার মানে গল্পগুলো সত্যি ছিল, আর সত্য তো আমাদের সামনেই রয়েছে। শেষমেশ এই গ্রামটাকে আমরা খুঁজেই ফেললাম বন্ধু। ইয়েস! সাহিল আর প্রধুন অন্তত আধ ঘন্টা পরে সেই গ্রামে পৌঁছে গেল। যেই ওরা দুজনে ওই গ্রামের মধ্যে পা রাখলো, তখন হেমা নামের একজন মেয়ে ওদের দেখে কাছে এসে বলল, তোমরা দুজনে কে, আর এখানে কি করছো? এই গ্রামের ব্যাপারে আমরা শুনেছিলাম, সেই জন্য খুঁজতে খুঁজতে এখানে চলে আসি। বাইরের লোকের এখানে আসা মানা আছে, এই গ্রামে তোমাদের স্বাগত করা হবে না। আমাদের ক্ষমা করে দিন, আমাদের একটু খাবার, জল আর খাবার দয়া করে দিয়ে দিন, তারপর আমরা চলে যাব। ঠিক আছে, আমার পেছনে পেছনে আসো। শিল্পা সাহিল আর প্রধুনকে নিজের বাড়িতে নিয়ে এলো, যেটা মাছের আকারের ছিল। আরে সাহিল, এটা তো সত্যি সত্যি মাছেদের বাড়ি রে। এখানে সমস্ত বাড়িঘরগুলো মাছেদের মতনই। ঠিকই বলেছিস, এখানে এসে আমার স্বপ্নটা কিন্তু পূরণ হয়ে গেল।
ওরা দুজনেই শিল্পার ঘরে বসে গেল। শিল্পা ওদের খাবার জন্য খাবার আর তেষ্টার জন্য জল দিল। যখনই ওরা দুজনে খাবার খেয়ে উঠতে যাচ্ছিল, তখন শিল্পার ভাই সেখানে এসে পৌঁছালো। এরা দুজনে কি, যারা বাইরে থেকে এসেছে? হ্যাঁ, প্রধান আস্তে আস্তে সাহিলকে বলল, এরা নিশ্চয়ই আমাদেরকে মারতেই এসেছে। এই সব কিছু তোর জন্যই হচ্ছে কিন্তু। হ্যাঁ রে ভাই, কোথায় যে ফেঁসে গেলাম। সাহিল সুরেশকে বলল, ভাই, আমরা সত্যিই ফিরে যাব, আর এই গ্রামের ব্যাপারে আমরা কখনো কাউকে বলবোই না। হ্যাঁ ভাই, সত্যি আমরা সমুদ্রে কখনো পাও দেব না। শুধু আমাদেরকে ছেড়ে দাও। কি? আচ্ছা, তোমাদের কি মনে হয় আমি কোনো গুন্ডা নাকি? হ্যাঁ, আসলে আমাদের আপনাদের সাহায্যের প্রয়োজন এই গ্রামকে বাঁচানোর জন্য। কার থেকে? আমাদের প্রধানের কাছ থেকে। 1 মাস আগেকার কথা। 1 মাস আগে আমাদের গ্রামে প্রধানকে বেছে নেওয়া হয়, আর একজন নতুন প্রধানকে জাদুর মতির মালা পরানো হয়, যেটা পরার পরে প্রধানের কাছে জাদুর শক্তি চলে আসে। আর তার কারণে যদি গ্রামের লোকজন প্রধানের কথা না শোনে, তাহলে সে তার নিজের শক্তি দিয়ে তাদের উপর নিয়ন্ত্রণ করতে পারে। আমাদের গ্রামে একটা জাদুর আয়নাও রয়েছে, যেটা আমাদের গ্রামকে বাইরের জগতের সঙ্গে জুড়ে রাখে। প্রধান নিজের শক্তির সাহায্যে ওই আয়নাটাকে নিজের বাড়িতে রেখে নিয়েছে। এখন আমি বাইরের জগতেও নিজের আতঙ্ক ছড়িয়ে দিতে পারবো। যে মতিগুলো এই গ্রামে খুব সহজেই পাওয়া যায়, সেগুলো আমি বাইরের জগতে বিক্রি করে অনেক বড়লোক হয়ে যাব। আর নিজের শক্তির ব্যবহার করে গ্রামের লোকেদের কি মতি দিতে আমাকে বলবো। প্রধান যে এত লোভী হবে সেটা আমি কোনোদিনও বুঝতেই পারিনি। আমাদের গ্রামের মতির মধ্যে শক্তি থাকে, আর সেটা নিয়ে যদি কেউ ছেলে খেলা করে, তাহলে তার সমস্যা আমাদের গ্রামকেও ভুগতে হবে। তাহলে আপনি চানটা কি? আমরা এতে আপনাকে কি করে সাহায্য করতে পারি? কারণ আপনারা এই গ্রামের নয়, তাই আপনাদের ওপর প্রধানের শক্তি কোনো কাজই করবে না। ও, বুঝতে পেরে গেছি, একদম বুঝতে পেরে গেছি। আপনি চান যে প্রধানের কাছ থেকে ওই আয়নাটা, যেটা বাইরের জগৎকে এই মাছের গ্রামের সঙ্গে জুড়ে রাখে, সেটা ওর বাড়ি থেকে চুরি করে নেব, তাই তো? আরে ও তো আবার মতির শক্তির ব্যবহার করে ওই আয়না নিয়ে নেবে। ওই মতির মালা ওর গলা থেকে আমাদেরকে চুরি করতে হবে। আগে একদম। ওকে তো আমরা খুব ভালো মনে করেছিলাম, কিন্তু ও ভালো নয়, ও তো একজন লোভী। কোনো ব্যাপার না, আমাদের ওপর সবকিছু ছেড়ে দিই। সুরেশ আর শিল্পা দুজনেই প্রধানের বাড়ির সামনে এসে পৌঁছালো আর প্রধানকে আওয়াজ দিল। প্রধান মশাই, প্রধান মশাই। প্রধান যখন এই আওয়াজ শুনলেন, এই যে এত সকাল সকাল চিৎকার করছে, হ্যাঁ, গিয়ে দেখে আসি। প্রধান ঘরের বাইরে এলেন। এই যে তোমরা দুজন ভাই বোন, তাই না? কি হলো? তা সকাল সকাল আমার বাড়ির সামনে এসে চিৎকার করছো কেন? প্রধানজি, গ্রামের মূল্যবান মতিগুলোকে বাইরের জগতের সাথে বিলোবেন না। এটা আমাদের গ্রামের জন্য ভালো নয়। হ্যাঁ, আমাদের গ্রামে এই অমূল্যবান মতির কারণেই বাইরের জগতের সঙ্গে যুক্ত। এখান থেকে বেরিয়ে যাও, না হলে তোমাদের এমন টাইট দেব না আমি যে তোমাদের মাথা একেবারে ঘুরে যাবে। জানোই তো জাদুর মতির শক্তি আমার কাছে রয়েছে। প্রধান মশাই, এটা অন্যায়। সাহিল আর প্রধান চুপচাপ প্রধানের ঘরে ঢুকে গেল। সুরেশ আর শিল্পা সেখানে শুধু প্রধানের মনোযোগ সরানোর জন্য এসেছিল। প্রধান অন্যদিকে নিজের হাত আগে করলো আর সুরেশ আর শিল্পাকে বলল, তোমরা দুজন এই মুহূর্তে মূর্তির মতন দাঁড়িয়ে পড়ো। প্রধানের এইটুকু বলতেই দুজনে এক জায়গায় মূর্তির মতন দাঁড়িয়ে গেল। আর অন্যদিকে সাহিল আর প্রধান ওরা আয়না খুঁজতে লাগলো। আরে প্রধান মশাই এখানে আয়নাটা কোথায় রেখে থাকবেন জানি না, কিন্তু তাড়াতাড়ি খোঁজ, নয়তো ও আমাদেরকেও থাম বানিয়ে ছাড়বে। ওর জাদু নিশ্চয়ই আমাদের উপরে কাজ করবে না, আর যদি করে যায় তাহলে, আর যদি না করে তখন। সাহিল আর প্রধানের ঘরের মধ্যেই ঝগড়া শুরু করে দিল। আর এইটুকুতেই প্রধান ওদের গলা শুনে ভেতরে ঢুকে এলো। কে ভেতরে? সামনে এসো, নয়তো থাম করে দেব তোমাদেরকে। সাহিল প্রধানের ঘরে পালিয়ে গেল। যখন প্রধান ভেতরে ঢুকে সাহিলকে দেখলো, তখন উনি বললেন, তুমি তুমি আবার কে? নিশ্চয়ই আমার জাদুর আয়না চুরি করতে এসেছিলে। না না, একেবারেই না, আমি আর আমার বন্ধু মিলে তো। তুমি আর তোমার বন্ধু? আরে তুমি তো একাই দাঁড়িয়ে রয়েছো। হ্যাঁ? যখন প্রধান এদিক ওদিক দেখলো, তখনও সাহিলকে কোথাও দেখতে পেল না। ঠকবাজ, আমাকে একা ছেড়ে দিয়ে পালিয়ে গেলি। হ্যাঁ, আমি তোকে ছাড়বো না। তৈরি হয়ে নে থাম হওয়ার জন্য। প্রধান নিজের চোখ বন্ধ করে নিল।
আর প্রধান প্রধানকে বলল, আমার শক্তি দেখাও নিজের চমৎকার, আর বানিয়ে দাও একে থাম। কিন্তু প্রধানের ওপর ওর শক্তির কোনো প্রভাব পড়ল না। আর পেছন থেকে সাহিল চুপি চুপি প্রধানের গলা থেকে ওর মতির মালা টেনে নিল আর ওর গলা থেকে সরিয়ে নিল। যখনই মালা ওর গলা থেকে সরে গেল, সুরেশ আর শিল্পা ঠিক হয়ে গেল আর ভেতরে ঢুকে এলো। সুরেশ তাড়াতাড়ি ওই মালা নিজের গলায় পরে নিল। ওই মালাটা আমার, আমাকে ফিরিয়ে দাও। এই মতিগুলোর শক্তি এখন আমার কাছে একদম সঠিকভাবেই থাকবে। হে মতিদের শক্তি, আমার কথা শোন আর বানিয়ে দে একে থাম। সুরেশের এইটুকু বলতে প্রধান একটা দেয়ালের মতন একই জায়গায় না নড়ে চড়ে দাঁড়িয়ে থাকলো। আর পরের দিন গ্রামবাসীরা সুরেশকে প্রধান বানিয়ে দিল আর একটা আয়নাও সুরেশ পেয়ে গেল। সুরেশ আর বাকি সবাই ওই জায়গাতেই ছিল যেখানে সাহিল আর প্রধান নিজের নৌকা নিয়ে এসেছিল। তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, সাহিল আর প্রদ্যুম। এটা তো আমার কর্তব্য ছিল সুরেশ, আর আমারও। আপনারা যদি এই আয়নার ভেতরে ঢুকে যান তাহলে সোজা নিজের গ্রামে পৌঁছে যাবেন। সাহিল আর প্রধান দুজনেই ওই আয়নার ভেতর ঢুকে গেল আর সোজা নিজের গ্রামে পৌঁছে গেল। ওরা দুজনেই সব গল্প গ্রামবাসীদের শোনালো।